নেক্সট বলছি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিষ্ঠা। আচ্ছা, ধরে নিলাম এ একটি পাত, বি একটি পাত, অবশ্যই পরিবাহী পাত। তার মধ্যে এ পাতটি অন্তরিত এবং বি পাতটি ভূসংলগ্ন। আমি বারবার বলেছিলাম ধারকের ধারকত্বের রাশিমালা বা যে কোনো পরিবাহী ধারকত্বের রাশিমালা বের করতে হলে আধান দিয়ে নির্ণয় করতে হবে, কিন্তু ডিরেক্ট আধানের উপর ধারকত্ব কখনোই নির্ভরশীল নয়। আচ্ছা, আমি ধরে নিলাম অন্তরিত পাতটিকে প্লাস কিউ আধানে আহিত করেছি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই তড়িতাবেশের ফলে বি পাতটিতে ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। এবং মধ্যবর্তী স্থানে যদি বলি যে তড়িৎ ক্ষেত্র কেমন হবে সেটা একটু যদি দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে আসবে মাইনাস কিউ আধান। হ্যাঁ, একটি একক ধনাত্মক আধানকে যদি এর মধ্যবর্তী স্থানে ছেড়ে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে আধানটি পজিটিভ পাত দ্বারা বিকর্ষিত হবে এবং ঋণাত্মক পাত দ্বারা আকর্ষিত হবে। আমি বলেছিলাম তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে যে পথে গমন করে সেই পথটাই তড়িৎ বলরেখা। অর্থাৎ এই হবে তড়িৎ বলরেখাগুলো, যেগুলো থাকবে পরস্পর সমান্তরাল এবং একমুখী। অর্থাৎ এখানে বলাই যায় ধারকটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র হবে সুষম। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, ধারকটির পাতদ্বয়ের শেষ প্রান্তে এই যে তড়িৎ বলরেখাটার সৃষ্টি হবে এটা হবে বক্রাকার। এটা সমান্তরাল থাকতে পারে না, কারণ বলরেখা ধর্ম অনুসারে বলরেখাগুলো যেমন তার দৈর্ঘ্যের সঙ্গে পরস্পর লম্ব দিকে বিকর্ষণ করে, হ্যাঁ এই বলরেখাকে এই বলরেখা বিকর্ষণ করছে, এই বলরেখা এই বলরেখা বিকর্ষণ করছে, অর্থাৎ এটা টানটানি স্থিতিস্থাপক সুতান্যায় থাকলেও এই বলরেখাটির উপরে যখন এই বলরেখা লম্ব দিকে বিকর্ষণ করছে কিন্তু এই সাইড থেকে বিকর্ষণ করার মতো কেউ নেই। তাই বলা যেতে পারে কেবলমাত্র ধারকটির প্রান্তভাগে তড়িৎ ক্ষেত্র হবে অসম, কিন্তু মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র থাকবে সুষম। বাস্তবে অসম তড়িৎ ক্ষেত্রের এই বৃহৎ অংশটি এখানে সুষম তড়িৎ ক্ষেত্র হিসেবে কাজ করে। হ্যাঁ, যাই হোক, ধরে নিলাম এখানে প্রতিটি পাতের ক্ষেত্রফল আলফা। আলফা হলো প্রতিটি পাতের ক্ষেত্রফল, আর ডি হলো পাতদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান। তাহলে এখানে একটা জিনিস বলাই যায় যে আমি যদি এই ক্ষেত্রফল বিশিষ্ট বা আলফা ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাতকে যদি কিউ আধান দিই তাহলে সেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে সিগমা ইকুয়ালস টু কিউ বাই আলফা বা কিউ ইকুয়ালস টু সিগমা আলফা। হ্যাঁ, আমি বলেছি এখানে এবি একটি সমান্তরাল পাত ধারক যার এ পাতটি অন্তরিত এবং প্লাস কিউ আধানে আহিত, বি পাতটি ভূসংলগ্ন। পাতদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান এখানে ডি, প্রতিটি পাতের ক্ষেত্রফল আলফা। হ্যাঁ, সুতরাং তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই আলফা। এখন যদি বলি যে ধারকটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, সেটা অলরেডি কুলম্বের যে উপপাদ্য আমরা গাউসের উপপাদ্য থেকে পেয়েছিলাম সেখানে বলাই যায় যে পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে সিগমা বাই আলফা, সিগমা বাই এপসাইলন। যদি মধ্যবর্তী স্থানে কে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে তাহলে কে এপসাইলন নট বা এপসাইলন, যদি শূন্য মাধ্যম থাকে বা বায়ু মাধ্যম থাকে তাহলে এপসাইলন নট। এই হলো প্রাবল্যের মান। তাহলে এখন যদি বলা হয় যে ধারকটির এখানে বিভব কত, ধারকটির বিভব বলতে তার দুই পাতের মধ্যে বিভব পার্থক্যকে বোঝানো হয়। আর বিভব পার্থক্য বলতে জাস্ট একটি একক ধনাত্মক আধানকে বি পাত থেকে এ পাতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যই হলো পাতদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ। অর্থাৎ এখানে পাতদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ হবে ভি ইকুয়ালস টু, যেহেতু মধ্যবর্তী স্থানে আবার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা হলো সুষম, অর্থাৎ সেই প্রাবল্যের মান ই,
আর সেই প্রাবল্যের মানটাই আমরা জানি একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল। তাই একক ধনাত্মক আধানকে এ থেকে বি থেকে এতে নিয়ে যেতে যে কার্য করতে হবে সেটা এই ই বলের বিরুদ্ধেই কাজ করতে হবে। আর সেই কার্যই হবে বল ইন্টু সরণ, অর্থাৎ ই ইন্টু ডি, অর্থাৎ দাঁড়াবে সিগমা ইন্টু ডি বাই এপসাইলন। এই হলো ধারকটির বিভব, অর্থাৎ দুই পাতের মধ্যে বিভব প্রভেদ। তাহলে ধারকের বিভব প্রভেদ জানি, ধারকটির আধান জানি, তাহলে ধারকটির ধারকত্ব, হ্যাঁ আমি বলেছিলাম ধারকের ধারকত্ব মানে অন্তরিত পাতের আধান আর অন্তরিত পাতের যে বিভব বা আলটিমেট ধারকটির যে বিভব তার অনুপাত। সুতরাং ধারকটির ধারকত্ব দাঁড়াবে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তার মধ্যে কিউ মানে হলো সিগমা ইন্টু আলফা আর ভি মানে হলো সিগমা ইন্টু ডি বাই আলফা, সরি ডি বাই এপসাইলন। সিগমা সিগমা কেটে গিয়ে দাঁড়াচ্ছে এপসাইলন আলফা বাই ডি। এটি হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সেটাই যদি লিখি শূন্য মাধ্যমের ক্ষেত্রে, আচ্ছা এখানে ইন জেনারেল করে দিলাম, যদি মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক হয় কে, তাহলে এপসাইলনকে লেখা যায় কে এপসাইলন নট ইন্টু আলফা বাই ডি। অর্থাৎ এখান থেকে যদি বলে মধ্যবর্তী স্থানে মাধ্যমটি যদি বায়ু মাধ্যম হতো তাহলে ধারকটির ধারকত্ব হতো C0 সমান সমান জাস্ট এপসাইলন নট আলফা বাই ডি। জাস্ট ক্যালকুলেশন আমি এসআইতে করেছি। ধারকটির ধারকত্ব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বায়ু ধারক হলো এপসাইলন ইন্টু আলফা বাই ডি, আর ইন জেনারেল এপসাইলন ইন্টু আলফা বাই ডি। যদি বায়ু ধারক হয় তাহলে এপসাইলন নট ইন্টু আলফা বাই ডি। এই হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। হ্যাঁ, তবে জেনে রাখা উচিত যে যদি সিজিএস এর রাশিমালাটি হতো তাহলে এই রাশিমালাটির পরিবর্তিত চেহারা যদি আমি এইভাবে ভাবি যে 4 পাই এপসাইলন নট ইন্টু আলফা বাই ডি, উপরের নিচে একটা 4 পাই গুণ করে দিলাম আমি, তাহলে এই যে পদটা আছে, কারণ এসআইতে এই পদটি থাকলেও সিজিএসে সেই পদটি থাকে না, অর্থাৎ রাশিমালাটি দাঁড়াবে, হ্যাঁ বড় জোর এখানে অন্য কোনো মাধ্যমের জন্য কে যদি অ্যাড করে দিই তাহলে আলটিমেট দাঁড়াবে কে আলফা বাই ডি। সিজিএস ধারকটি ধারকত্ব হবে কে ইন্টু আলফা বাই 4 পাই ডি। তাহলে সিজিএস এর সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। এই টেকনিকগুলো জানতে হবে যে কখনো যদি সিজিএস থেকে এসআই আসার প্রয়োজন হয় বা এসআই থেকে সিজিএস আসার প্রয়োজন হয় তাহলে কী করে রূপান্তর করবে। শুধু এতটুকু মাথায় রাখতে হবে সিজিএস এ 4 পাই এপসাইলন নট পদটি নেই, কিন্তু এসআইতে সেই 4 পাই এপসাইলন নট পদটি আছে। তো এখানে এপসাইলন নট থাকলেও সেটাকে 4 পাই দিয়ে গুণ করে নিয়ে তারপর সরিয়ে দিতে হবে, এটাই ট্রিক্স। হ্যাঁ, যে তাহলে বলছি আমি এখন যে এই রাশিমালা থেকে দেখে নাও ধারকটি ধারকত্ব যে রাশিমালা আমি পেয়েছি সি ইকুয়ালস টু কে এপসাইলন নট আলফা বাই ডি, তাতে রাশিমালাটি বলছে ধারকটির ধারকত্ব মধ্যবর্তী স্থানে পরাবৈদ্যুতিক মাধ্যমের উপর নির্ভরশীল, পরাবৈদ্যুতিক ধ্রুবক, পাতের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, পাতের মধ্যবর্তী যে ব্যবধান তার উপর নির্ভরশীল। মধ্যবর্তী ব্যবধানের সঙ্গে জাস্ট ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সেই বিষয়টার সঙ্গে দেখো একটা সিমিলারিটি পাবে। বরং এখান থেকেও তুমি মনে রাখতে পারো ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। যে এখন আমি বলছি হ্যাঁ, এখান থেকে বিশেষ নোট, যদি ধারকটি n সংখ্যক সদৃশ পাত দিয়ে গঠিত হতো, ধরুন এক্সাম্পল হিসাবে এরকম nটা পাত আছে, হয়তো তোমাকে চিত্রগতভাবে দিয়েছে যে 1 নাম্বার পাত, 3 নাম্বার পাত, 1, 3, তারপর হলো 5, এই যে বিজোড় সংখ্যক যে পাতগুলি আছে এগুলো অন্তরিত, আর জোড় সংখ্যক যে পাতগুলো আছে 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, আর যাই হোক এইভাবে চলছে, এই পাতগুলি হলো ভূসংলগ্ন, এটা গ্রাউন্ডেড।
যদি হয় তাহলে সেক্ষেত্রে ধারকটির ধারকত্ব হবে সি সমান সমান, যদি এন সংখ্যক পাত দিয়ে তৈরি হয় তাহলে ধারকটির ধারকত্ব হবে এপসাইলন আলফা বাই ডি, এটা তো আছেই, সঙ্গে গুণ হবে n-1 দিয়ে। বরং সেন্সটা তখন এইরকমই, দুইটা পাত দিয়ে তৈরি হয় একটি ধারক, এই যে অন্তরিত পাত ভূষণ্য পাত, এখানে আবার অন্তরিত ভূষণন্য, তারপর আবার অন্তরিত, পরেরটা আবার অন্তরিত ভূষণন্য, অর্থাৎ চারটা পাত দিয়ে তৈরি হচ্ছে, এখানে তিনটা ধারক, একটা দুইটা তিনটা ধারক, চারটা দিয়ে তিনটা, পাঁচটা দিয়ে চারটা, ছটা দিয়ে পাঁচটা, তাহলে স্বাভাবিকভাবে এনটা দিয়ে তৈরি হবে n-1টা ধারক, অর্থাৎ একটা এই ছোট্ট ধারকের ধারকত্ব, আর যদি পাতদ্বয়ের মধ্যবর্তী অবদান এখানে ডি, তাহলে একটা ধারকের ধারকত্ব যদি এপসাইলন ইনটু আলফা বাই ডি, তাহলে এখানে টোটাল ধারকের সংখ্যা হবে n-1টা, অর্থাৎ n-1টা ধারকের ধারকত্বের রাশিমালা হবে n-1 ইন্টু আলফা, n-1 ইন্টু এপসাইলন আলফা বাই ডি। নেক্সট নোট হিসেবে বলছি, যদি এমনটা থাকে যে ধরে নাও একটি ধারক চারটা পাত দিয়ে গঠিত হয়েছে, চারটা সদৃশ পাত, তার মধ্যে 1 নাম্বার ও 3 নাম্বার এই পাতদ্বয় অন্তরিত, 2 নাম্বার এবং 4 নাম্বার পাতদ্বয় ভূষণন্য। এই ব্যবস্থাটি ধারকত্ব কত? হ্যাঁ, যদি প্রতিটি পাতের ক্ষেত্রফল হয় আলফা, পাতদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান, দুটি পাতের মধ্যবর্তী ব্যবধান যদি হয় ডি, তাহলে এখানে অবশ্যই দাঁড়াবে সি সমান সমান 3 ইন্টু এপসাইলন আলফা বাই ডি। কিন্তু যদি এমন ঘটনাটি হয় যে চারটা পাত আছে, এক নাম্বার এবং 4 নাম্বার এরা হলো অন্তরিত পাত, 2 নাম্বার 3 নাম্বার হলো ভূষণন্য পাত, তখন ভেবে নিতে হবে যেহেতু আলটিমেট ভূষণন্য আর ভূষণন্য মিলে কোনো ধারক হয় না, তাই এটা হলো কমন পাত, এটা মিলে একটাই পাত আর কি, অর্থাৎ এখানে গঠিত ধারকের সংখ্যা হলো একটা দুইটা, অর্থাৎ এখানে ধারক তিনটা তৈরি হয়নি, তৈরি হয়েছে দুইটা, সেক্ষেত্রে ধারকটি ধারকত্ব হবে 2 ইন্টু এপসাইলন আলফা বাই ডি। এটি হলো সি এর রাশিমালা। নেক্সট আসছি মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। হ্যাঁ, আবার ধরে নিলাম সমান্তরাল পাত ধারক হিসেবে দুটি সদৃশ পাত। হ্যাঁ, তবে বারবার বলেছি আমি যে এখানে একটা পাত অন্তরিত, একটি পাত ভূষণন্য অবশ্যই থাকবে, গ্রাউন্ডেড, এটা গ্রাউন্ডেড সিম্বল। হ্যাঁ, যে পাতটি অন্তরিত তারই আধান হলো ধারকের আধান, তাই আলটিমেট ধারকের ধারকত্বের গণনায় আধানের উপর ধারকত্ব নির্ভরশীল না হলেও ধারকত্ব পরিমাপ করতে গেলে বা ধারকত্ব রাশিমালা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আধান দিয়ে পরিমাপ করতে হবে। তাই আমি ধরে নিলাম এ পাতটিকে আধান দেওয়া আছে প্লাস কিউ, তাহলে এখানে আবেশাবলের সৃষ্টি হবে মাইনাস কিউ। এ পাতটির ক্ষেত্রফল আলফা। এবার যদি এমনটা ভাবা হয় যে পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে পরাবিদ্যুৎ রাখা হয়েছে মিশ্র পরাবিদ্যুৎ, ধরে নাও এখান থেকে এই পর্যন্ত এটা একটা অন্তরক ফলক রাখা আছে যার বেদ D2, এখানে একটা আমি ফলক রেখেছি যার বেদ D1, দুইটা আলাদা অন্তরক ফলক রাখা আছে এবং এমনভাবে রাখা আছে যে D2 বেদের ফলকটির, অর্থাৎ আমি যদি বলি যে না এর পরাবৈদ্যুতিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো K1, 2 নম্বরটা হলো K2, তবে আমি বলছি K2 আর K1কে এমনভাবে রাখা আছে পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে K2 এর
এক পৃষ্ঠ এ পাতের সংস্পর্শে এবং K1 এর এক পৃষ্ঠ বি পাতের সংস্পর্শে আছে, অর্থাৎ মধ্যবর্তী স্থানে কোনো গ্যাপ নেই, জাস্ট K1 ও K2 দিয়েই মধ্যবর্তী স্থান পূর্ণ। হ্যাঁ, আমি যদি এবারও আগের মতোই বলি যে এখানে পাত্রের ক্ষেত্রফল, প্রতিটি পাত্রের ক্ষেত্রফল আলফা, মধ্যবর্তী স্থানে পরাবৈদ্যুতিক ধ্রুবক K1 K2 দুটি মিশ্র পরাবিদ্যুৎ থাকার জন্য জাস্ট এই মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এই মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান আলাদা হবে। আধানের তন্মাত্রিক ঘনত্ব সিগমা হলে K1 পরাবিদ্যুৎ সম্পন্ন মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে E1 সিগমা বাই K1 এপসাইলন নট। মানে এখানে শুধু এপসাইলন বলছি না, এপসাইলন বললে তাহলে K2 K1 যদি আলাদা মাধ্যম আছে, এই মাধ্যমে প্রাবল্য E1 এটা, আর দ্বিতীয় মাধ্যমে প্রাবল্য হলে E2 সমান সমান সিগমা বাই K2 এপসাইলন নট। তো এখন যদি বলি যে এখানে এই ধারকটির বিভব কত, তাহলে বিভবের গণনা একটি একক ধনাত্মক আধানকে এই পাত থেকে এই পাতে নিয়ে যেতে হবে, কারণ এটা বিভব প্রভেদই হলো আলটিমেট ধারকটির বিভব। তাহলে বিভব প্রভেদ করতে গিয়ে একটি একক ধনাত্মক আধানকে এই পাত থেকে এই পাতে নিয়ে যেতে কার্য হবে, জাস্ট এখান থেকে এইটুকু নিয়ে যেতে কার্য হবে প্রাবল্যটা হলো E1 ইন্টু স্মরণ হলো D1, আর এখান থেকে এইটুকু নিয়ে যেতে কার্য হবে E2 ইন্টু D2, অর্থাৎ মোট কার্য হবে E1 D1 প্লাস E2 D2। আগেরটার মতোই এখানে জাস্ট পার্টটা একটু ভেঙে ভেঙে, তাতে ক্যালকুলেশন বলছে যে এখানে দাঁড়াবে সিগমা বাই এপসাইলন নট কমন গিয়ে D1 বাই K1 প্লাস D2 বাই K2, এই হলো ধারকটির বিভব। আর ধারকটির আধান যেহেতু আবার কিউ, তাহলে ধারকটির ধারকত্ব দাঁড়াবে C সমান সমান কিউ বাই ভি। হ্যাঁ, কিউ মানে যদি সিগমা ইন্টু আলফা হয় বাই সিগমা বাই এপসাইলন নট D1 বাই K1 প্লাস D2 বাই K2, সিগমা সিগমা কেটে গিয়ে দাঁড়াচ্ছে এপসাইলন নট ইন্টু আলফা ডিভাইডেড বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2। এই হলো রাশিমালা। হ্যাঁ, অবশ্যই যদি পরাবৈদ্যুতিক মাধ্যমদ্বয়কে শ্রেণী সমবায়ে রাখা হয় তবে এই ক্যালকুলেশন পাওয়া যাবে এপসাইলন নট আলফা বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2। এবং এখান থেকেই দেখানো যেতে পারে যে পাতদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান যদি হয় D, অর্থাৎ D যদি হয় D1 প্লাস D2, আর K1 K2কে যদি আলাদা মাধ্যম না রেখে যদি আমি একটাই মাধ্যম রাখতাম K, তাহলে এখানে ক্যালকুলেশন করে বলা যেত K1 ও K2 এর পরিবর্তে K দাঁড়াতো, অর্থাৎ Kটা উপরে উঠে যেত, আর নিচে দাঁড়াতো D1 প্লাস D2 মানে D, অর্থাৎ দাঁড়াতো K এপসাইলন নট আলফা বাই D। অর্থাৎ একটা মাত্র মাধ্যম রাখলে যে ধারকত্বটা আমরা পেতাম K এপসাইলন নট আলফা বাই D, এই ধারকত্বটাই ফিরে পেতাম। হ্যাঁ, এখান থেকেই বলছি এবার, যদি সমান্তরাল পাতধারকের জাস্ট একটি একক পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা হয় এই জিনিসটা। আর যদি দুটি মাধ্যম বা তার বেশি মাধ্যম যদি এইভাবে শ্রেণী সমবায়ে রাখা থাকে কতগুলো পরাবৈদ্যুতিক মাধ্যমকে ধারকের মধ্যবর্তী স্থানে, তাহলে ধারকটি ধারকত্বের রাশিমালা দ্বারা এপসাইলন নট আলফা বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2, আরও যদি রাখি D3 বাই K3 প্লাস D4 বাই K4, এইভাবেই চলছে। জাস্ট এই দুটো কেসকে অবলম্বন করে আমি যদি বলি যে এটি সমান্তরাল পাতধারক না হলো মধ্যবর্তী স্থানে পরাবৈদ্যুতিক মাধ্যমকে এইভাবে রাখা হলো। হ্যাঁ, পাতদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান D, আমি একটা K1 পরাবৈদ্যুতিক মাধ্যম রাখলাম এইদিকে, বাকি পার্টটা K2 পরাবৈদ্যুতিক মাধ্যম রাখলাম। যদি এমনটা হয় যে না, এখানে অর্ধেকটা পূর্ণ করা হয়েছে K1 দিয়ে, বাকি অর্ধেকটা পূর্ণ করা হয়েছে K2 দিয়ে, তখন এই ক্ষেত্রফলটা যদি পুরো ক্ষেত্রফলটা যদি আলফা হতো তাহলে এটা হচ্ছে আলফা বাই 2, এটা আলফা বাই 2। যদি এমনটা হয় যে না, এটার ক্ষেত্রফল আলফা 1, এটা আলফা 2, হ্যাঁ, তখন মোট ক্ষেত্রফল এখানে আলফা ইকুয়ালস টু আলফা 1 প্লাস আলফা 2 এটা বলা যায়। কিন্তু আলটিমেট এক্ষেত্রে যে ধারকটি ধারকত্ব দাঁড়াবে তাতে তুমি ভাবো এই পার্টটা একটা সিঙ্গেল ধারক, সেই সিঙ্গেল পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পন্ন ধারকটি ধারকত্ব যদি আমি C1 বলি, তাহলে C1 হবে K1 ইন্টু এপসাইলন নট আলফা 1 বাই D। অন্যদিকে যদি এই পার্টটা একটা
একটি মাত্র মাধ্যম বিশিষ্ট ধারক ভাবি, তাহলে তার ধারকত্ব হবে C2 সমান সমান K2 ইন্টু এপসাইলন নট আলফা 2 বাই ডি। হ্যাঁ, C1 হলো প্রথম যে ধারকটির কথা আমি বলেছি, তার অন্তরিত পাত হলো এইটুক, তার ধারকত্ব, কারণ ধারকের ধারকত্ব মানে অন্তরিত পাতের ধারকত্বই। ঠিক তেমনই C2 মানে এই অন্তরিত পাতের বাকিটুকুর ধারকত্ব। তাহলে আমি যদি বলি এখন সমগ্র ধারকটির ধারকত্ব কত, নিশ্চয়ই C ইকুয়ালস টু হবে C1 প্লাস C2, অর্থাৎ রেজাল্ট হবে এপসাইলন নট ডি কমন গিয়ে দাঁড়াবে K1 আলফা 1 প্লাস K2 আলফা 2। এই কনসেপ্টগুলো রাখতে হবে। একইভাবে যদি আমি উদাহরণ হিসেবে এটা নিই, আমি মিশ্র পরাপতির মাধ্যম হিসেবে এমন মাধ্যম নিলাম, ধরে নাও এটা আলফা 1 ক্ষেত্রফল, এটা আলফা 2 ক্ষেত্রফল, এটা রেখেছি আমি মধ্যবর্তী পাদ্যের মধ্যবর্তী ব্যবধান ডি, এটা K1, এটা রেখেছি K2, এটা আবার K3। এটা ডি, হয়তো এইটুক হলো D2, এইটুক হলো D1। তাহলে এই পুরো ব্যবস্থাটি ধারকত্ব কত? তাহলে আমি একইভাবে ভাববো যে এটা হলো জাস্ট একটা সিঙ্গেল পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পূর্ণ ধারক, তার ধারকত্ব যদি বলে C1, তো C1 ইকুয়ালস টু হবে K1 ইন্টু এপসাইলন নট ইন্টু আলফা 1 বাই ডি। আর যদি বলি যে এই যে একটা দ্বিতীয় ধারক যেটা তৈরি হলো, হ্যাঁ একটা মাধ্যম নিয়ে ধারক বলা যাবে না এবার, কারণ দুইটা পাত তো লাগবে, একটা ভূসংলগ্ন একটা অন্তরিত লাগবেই। তাই কাজেই এই পুরো ব্যবস্থাটিকে যদি একটা ধারক ভাবি, তাহলে এটা একটা হলো মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পূর্ণ ধারক। আর মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পূর্ণ এই ধারকটির ধারকত্ব হবে C2 সমান সমান এপসাইলন নট আলফা 2 বাই D1 বাই K2 প্লাস D2 বাই K3। অর্থাৎ C1 হলো এই পাত্রটির ধারকত্ব, C2 হলো এই পাত্রটির ধারকত্ব, অর্থাৎ পুরো ব্যবস্থারই ধারকত্ব হবে C সমান C1 প্লাস C2 যোগ করলে যা হবে এটাই হলো আলটিমেট সমান্তরাল পাত ধারক। এই বিশেষ মিশ্র পরাবিদ্যুৎযুক্ত যে মাধ্যমটি ধারকটি আমি দিয়েছি তার ধারকত্বের রাশিমালা। নেক্সট আসছি গোলীয় ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিষ্ঠা। হ্যাঁ, ধরে নিচ্ছি সেই দুটি সমকেন্দ্রিক গোলক, হ্যাঁ প্রথমে আমি ধরে নিলাম বাইরের গোলকটি হলো ভূসংলগ্ন আর ভিতরের গোলকটি অন্তরিত। হ্যাঁ, মধ্যবর্তী স্থানে তো গোলকদার মধ্যবর্তী স্থানে হয়তো একটা কে পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখা আছে। অন্তরিত পরিবাহীটির অর্থাৎ ভিতরের গোলকটির ব্যাসার্ধ আমি ধরলাম R1, বাইরের গোলকটির ব্যাসার্ধ R2। ভিতরের গোলকটিকে প্লাস কিউ আধান দেওয়া আছে, সে বলেছি অন্তরিত পরিবাহীটিকে আধান দিতে হবে। তাতে আবেশের দ্বারা যখন আবেশ ঘটবে বি গোলকটিতে বা বাইরের গোলকটিতে, স্বাভাবিকভাবে তার আবেশের জন্য মাইনাস কিউ আধানের সৃষ্টি হবে। হ্যাঁ, এবার যদি বলি এখানে ধারকটির আধান কত, অবশ্যই কিউ। যদি বলি ধারকটির বিভব কত, যদি বলি ভি, তবে ধারকটির ধারকত্ব হবে কিউ বাই ভি। অর্থাৎ ধারকের ধারকত্ব নির্ণয় করতে হলে আধান তুমি দাও অন্তরিত পরিবাহীটিকে, আধান দিয়ে তুমি বিভবটা নির্ণয় করে নাও, আর বিভব যদি নির্ণয় করতে পারো তাহলে তুমি আধানকে বিভব দিয়ে ভাগ করে দাও, ধারকত্ব পেয়ে যাবে। এটাই টেকনিক। আচ্ছা, আমি যদি বলি যে ভিতরের গোলকটি এ, বাইরের গোলকটি হলো বি, তবে এখানে আমরা যদি বলি যে এ গোলকের পৃষ্ঠে বিভব কত, অর্থাৎ এ গোলকের পৃষ্ঠে যদি কথার কথা আমি বলি বিভবটা হলো ভি এ, তাহলে গোলীয় পরিবাহীর পৃষ্ঠে বিভবের রাশিমালা কি, বা গোলীয় পরিবাহীর সংক্রান্ত তার তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব কত হয় না হয়, এই ধারণাগুলো আমরা বিভবের চ্যাপ্টারে পেয়েছিলাম। যে একটা গোলীয় পরিবাহী তার ব্যাসার্ধ যদি হয় আর,
ব্যাসার্ধ যদি আর হয় এবং তাকে যদি কিউ আধান দেওয়া হয়, তবে আমি বলেছিলাম তার পৃষ্ঠে বিভব হয় কিউ বাই আর। আর যদি এসআই করি 1/4πε ইন্টু কিউ বাই আর। তো এখানে ঠিক একইভাবে আমি বলছি যে এ গোলকের পৃষ্ঠে বিভব যদি এ গোলকের আধান হয় প্লাস কিউ, তার যদি ব্যাসার্ধ হয় R1, তবে এ গোলকের পৃষ্ঠে বিভব হবে 1/4πε ইন্টু কিউ বাই R1, যেটা তার নিজস্ব, এ এর নিজস্ব এই বিভবটা তার নিজের পৃষ্ঠে নিজের জন্য, প্লাস এবার এ গোলকটি যেহেতু বি গোলকের ভিতরে অবস্থিত, বি গোলকের মধ্যে আধান আছে মাইনাস কিউ, এ গোলকটি বি এর ভিতরে অবস্থিত। আমি বলেছিলাম যদি বলি যে বি গোলকের পৃষ্ঠে আপাতত বি এর নিজের জন্য বিভব কত, তাহলে সেটা হবে -Q/R2। আমি এটাও জানিয়েছিলাম যে কোনো পরিবাহী গোলকের পৃষ্ঠে যা বিভব হয় ভিতরে তাই বিভব হয়। যেহেতু এ গোলকটি বি এর ভিতরে অবস্থিত, তাই এ গোলকের পৃষ্ঠে বি এর জন্য যেটা বিভব হবে সেটা হবে -1/4πε ইন্টু Q/R2 এই হবে। এটা বি এর জন্য, বি এর জন্য এর পৃষ্ঠে। আচ্ছা, আলটিমেট ক্যালকুলেশন এখানে দাঁড়াচ্ছে Q/4πε ইন্টু 1/R1 মাইনাস 1/R2। এটা হলো এ গোলকের পৃষ্ঠে বিভব। একইভাবে যদি বি গোলকের পৃষ্ঠে বিভব আমি ভাবি, বি গোলকের পৃষ্ঠে তার নিজের জন্য নিজের পৃষ্ঠে হবে -1/4πε, আধান আছে -Q/R2। এই হলো বি গোলকের পৃষ্ঠে তার নিজের জন্য নিজের বিভব, এটা হলো বি এর নিজস্ব। আবার আমি যদি বলি একটা গোলীয় পরিবাহী তার পৃষ্ঠে আধান আছে কিউ, তার কেন্দ্র থেকে এক্স দূরত্বে কোনো একটা বিন্দুতে বিভব কত, তখন ওই Q/X, তখন আর Q/R নয়। কারণ তখন ভাবা হয় যখন বাইরের কোনো বিন্দুতে বিভব বা প্রাবল্য নির্ণয় করতে হয়, তখন ধরে নেওয়া হয় তার সমগ্র আধান তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। আর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকলে কিউ আধান কেন্দ্রীভূত থাকলে আলটিমেট বলা যেতে পারে একটা বিন্দু আধান কিউ থেকে এক্স দূরত্বে বিভব হবে Q/X। অর্থাৎ ঠিক একইভাবে এ গোলকের জন্য বি গোলকের পৃষ্ঠে, অর্থাৎ এ গোলকের যেহেতু বি গোলকের পৃষ্ঠের বিন্দু এ গোলকটির বাইরে অবস্থিত, তাই তার সমগ্র আধান কেন্দ্রে আছে ধরে নিয়ে যদি বলি যে R2 দূরত্বে বিভব কত, তাহলে হবে +Q/R2। অর্থাৎ এখানে দাঁড়াবে এ এর জন্য বি এর পৃষ্ঠে বিভব দাঁড়াবে 1/4πε প্লাস অবশ্যই Q/R2। এটা হলো এর জন্য অবশ্যই বি এর পৃষ্ঠে। আলটিমেট ক্যালকুলেশনের রেজাল্ট 0, যেটা অবশ্যই হওয়ার কথা। আমি এর আগে বলেছিলাম পৃথিবীর সঙ্গে কানেক্টিং কোনো বস্তুর বিভব আলটিমেট 0 হবে। এতে তার মধ্যে আধান থাকতেও পারে, নাও থাকতে পারে। আধান বরং আসবে তার বিভবটা শূন্য করার জন্যই। এখানে এগুলোকে বিগুলোকে আধান আছে অথচ বিভব শূন্য, হয়তো অনেকে ভাবতে পারে যে না, আধান থাকা সত্ত্বেও বিভব করে শূন্য হলো। বরং কথাটা এখানে এই গোলকের জন্য যে এই বিন্দুতে যে বিভবটা আসতো বা এই গোলকের পৃষ্ঠে যে বিভবটা আসতো, সেটাকে তো আলটিমেট 0 করতে গিয়ে -Q আধান আসতেই হবে, তাই না? তাহলে আলটিমেট বি গোলকের পৃষ্ঠে বিভব 0 হওয়ার কথা ছিল, 0 হয়েছে। তাহলে আমি যদি এখন বলি যে এই ধারকটির বিভব কত, তাহলে VA - VB, অর্থাৎ আলটিমেট VA। তাহলে ধারকটির এখানে বিভব হলো V সমান সমান VA - VB, সেটা হলো VA। সুতরাং ধারকটির ধারকত্ব C সমান সমান Q/V, অর্থাৎ Q/V হলো এই মানটা, অর্থাৎ Q/4πε উঠে যাবে উপরে, নিচে হবে 1/R1 মাইনাস 1/R2, কিউ কেটে গিয়ে দাঁড়াবে 4πε, উপরে R1 R2, নিচে হবে R2 - R1। এই হলো গোলীয় ধারকের ধারকত্বের রাশিমালা যখন ভিতরের গোলকটি অন্তরিত আর বাইরেরটা হলো ভূসংলগ্ন। এবার যদি কেসটা উল্টো হয়, গোলীয় ধারকের ধারকত্বের রাশিমালাই কিন্তু এটা ছিল ভিতরের গোলকটি, এটা ছিল বাইরেরটা। এবার বাইরেরটা অন্তরিত
আর ভিতরেরটা হলো ভূসংলগ্ন। এটাকে অ্যাভয়েড করা হয়েছে, এমনভাবে হয়েছে যে এই তারটার সঙ্গে এই বাইরেটার কোনো সংযোগ নেই। এটার ব্যাসার্ধ R1, বাইরেরটার ব্যাসার্ধ ছিল R2। আমি বি গোলককে কিউ আধান দিয়েছি। হ্যাঁ, এবার যদি বলি যে বি গোলকের পৃষ্ঠে মোট বিভব কত আছে, এটা বের করতে গিয়ে এখানে একটা জিনিস অবশ্যই ভাবা উচিত। আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, কিন্তু যেহেতু এ গোলকের পৃষ্ঠে বিভব হবে 0, অথচ বি গোলকটির ভিতরে অবস্থিত এ গোলকটি, তাই আমি যদি বলি যদি পরিবাহীটি না থাকতো, বি গোলকটিকে প্লাস কিউ আধান দেওয়া আছে, তার ব্যাসার্ধ R2, তাহলে তার পৃষ্ঠের বিভব হতো Q/R2, অর্থাৎ ভিতরেও এই পৃষ্ঠেই হোক আর ভিতরে যে কোনো বিন্দুই হোক পৃষ্ঠের বিভব হতো Q/R2। আপাতত এই গোলকটি না থাকলে এর পৃষ্ঠের বিভব আছে Q/R2, কিন্তু যখন এই গোলকটিকে আমি ভূষণ রাখলাম তখন এখানে বিন্দুর বিভব হওয়া হচ্ছে 0 এই গোলকটির পৃষ্ঠে, কিন্তু এর জন্য আছে প্লাস Q/R2, তাই এখানে আসা উচিত আর একটা মাইনাস Q/R2। অর্থাৎ কিছুটা আধান এখানে অবশ্যই আসতে হবে, ঋণাত্মক আধান, নাহলে বিভব শূন্য হতে পারে না। বরং এই পরিপ্রেক্ষিতে বলা হয় যে কোনো অন্তরিত পরিবাহীর ভিতরে যদি কোনো ভূষণ্য পরিবাহী থাকে, তখন আধান শুধু পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে তা নয়, কিছুটা আধান ভিতরের পৃষ্ঠে অবস্থান করে, কিছুটা বাইরে। ভিতরের পৃষ্ঠে যে আধানটা অবস্থান করে তার জন্য আবেশ ঘটবে ভিতরের গোলকটিতে মাইনাস Q1, বাইরেরটা যে আধানটা আছে Q2, তার জন্য বাইরের কোনো পরিবাহীতে আবেশটা হবে। সেটা এখানে দেখানো হয়নি, প্রয়োজন নেই। তাহলে এখানে ধারকটির মোট আধান হলো ক্যাপিটাল কিউ। যদি ধারকটির বিভব নির্ণয় করতে গিয়ে ফার্স্ট আমি আবার বের করে নিই VA ইকুয়ালস টু কত, তাহলে VA ইকুয়ালস টু আমি বলতে পারি প্রথম এতে যদি আধান আসে মাইনাস Q1, তাহলে মাইনাস Q1 আধানের জন্য তার নিজের পৃষ্ঠে নিজের বিভব হবে মাইনাস 1/4πε ইন্টু Q1/R1। এটা হলো এর নিজস্ব, নিজের পৃষ্ঠে, প্লাস বি এর পৃষ্ঠে যেহেতু বিভব আছে Q/R2, তার ভিতরে যে এগুলোটি যেহেতু বি এর ভিতরে অবস্থিত, তাই আলটিমেট এগুলোকে পৃষ্ঠে বি এর জন্য যেটা বিভব আসবে সেটা আসবে প্লাস 1/4πε ইন্টু ক্যাপিটাল Q/R2। এটা আসবে বি এর জন্য কিন্তু এর পৃষ্ঠে, কিন্তু আমি জানি ওভারঅল মোট বিভবটি শূন্য, কারণ এই গোলকটি ভূসংলগ্ন, তাই এটা ইকুয়ালস টু দাঁড়াবে মাইনাস 1/4πε ইন্টু Q1/R1 প্লাস 1/4πε ক্যাপিটাল Q/R2। ক্যালকুলেশন করলে দাঁড়ায় Q1/R1 ইকুয়ালস টু ক্যাপিটাল Q/R2, বা Q1 ইকুয়ালস টু হবে R1/R2 ইন্টু Q। অর্থাৎ কতটুকু আধান এগুলোকের পৃষ্ঠে আসবে সেটা আমি বের করে নিলাম একটু। এখন বি গোলকের পৃষ্ঠে বিভব আসছে। বি গোলকের পৃষ্ঠে বিভব যদি ভিবি, তাহলে ভিবি বলতে বি এর নিজের পৃষ্ঠে আগে নিজের বিভবটা বের করে নিই 1/4πε, এটা হবে Q/+R2 প্লাস, আর এর জন্য বি এর পৃষ্ঠে যদি বলি তাহলে এর আধান আছে মাইনাস 1/4πε Q1/R2, কারণ যেহেতু বি গোলকটি বাইরে অবস্থিত তাই তখন তার সমগ্র আধান কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নিয়ে Q1/R2 আসবে। এটা হলো বি এর নিজস্ব, নিজের পৃষ্ঠে, আর এটা হলো এর জন্য বি এর পৃষ্ঠে। ওভারঅল এখানে যদি আমি কমন নেই 1/4πε কমন গেলে দাঁড়ায় Q মাইনাস ক্যাপিটাল Q মাইনাস Q1, অর্থাৎ ক্যালকুলেশন হয় 4πε ইন্টু R2 Q মাইনাস R1/R2 ইন্টু Q,
অর্থাৎ দাঁড়াবে হলো Q/4πε, উপরে হবে R2 - R1, নিচে হবে R2 স্কোয়ার, এই R2 আর এই R2 মিলে R2 স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ এখন আমাদের ধারকটির বিভব হবে ভিভি মাইনাস ভিএ, তার মধ্যে অর্থাৎ ভিভি, কারণ ভিএ হলো 0। তো ধারকটির বিভব এখানে যদি বলি ভি, সেটা হবে ভিভি মাইনাস ভিএ, এটা ইকুয়ালস টু ভিভি। এটা ধারকের বিভব। তাহলে ধারকের আধান আমি জানি কিউ, ধারকের বিভব জানি আমি ভি, সুতরাং ধারকটির ধারকত্ব যদি বলে সি, ক্যালকুলেশন করে দেখতে পারো Q/V, এটা এসে 4πε ইন্টু R2 স্কোয়ার বাই R2 - R1। তাহলে বাইরের গোলকটি ভূসংলগ্ন থাকলে ধারকত্ব হয় 4πε, দুইটাতেই আছে, এটাও 4πε, এটাতেও 4πε, কিন্তু বাইরের গোলকটি ভূসংলগ্ন থাকলে তখন হয় উপরে হয় R1 R2, আর ভিতরেরটি ভূসংলগ্ন থাকলে হয় R2 স্কোয়ার, অর্থাৎ R2 ইন্টু R2, নিচে R2 - R1, এটাও হচ্ছে নিচে মিলে R2 - R1। তার মানে একটা জিনিস কম্পেয়ার করে দেখো, যেহেতু R2 এর মান R1 থেকে বেশি, তাই বলা যেতে পারে ভিতরের গোলকটি ভূসংলগ্ন থাকলে বলীয় ধারকের ধারকত্বের মান বেশি হবে। নেক্সট আসছি ধারকের সমবায়। ধারকের সমবায় মানেই যে কোনো সমবায় বলতে শ্রেণী এবং সমান্তরালী। আচ্ছা, আসছি আমি ধারকের ফার্স্ট শ্রেণী সমবায় নিয়ে আলোচনায়। ধরে নাও তিনটা ধারক, যদি এমনভাবে যুক্ত থাকে যে প্রথম ধারকের দ্বিতীয় পাদ দ্বিতীয় ধারকটির প্রথম পাদ, দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাদ তৃতীয় ধারকটির প্রথম পাদ পরপর চেন কানেকশনে যুক্ত হয়েছে, চেন কানেকশন হিসেবে আছে, তবে এটাই বিশেষ আমাদের কাছে শ্রেণী সমবায় বলে পরিচিত ধারকের, এটা আমরা অবশ্যই জানি। ধরে নিলাম C1, C2 ও C3 ধারকত্ব বিশিষ্ট তিনটি ধারক শ্রেণী সমবায় যুক্ত। পুরো ব্যবস্থাটিকে আমি চার্জিং বর্তনী হিসেবে দেখাচ্ছি। এখানে আমি তড়িৎ কোষটাকে অত হাইলাইট করতে যাচ্ছি না, ধারকটাকে হাইলাইট করছি। এখানে জেনে রাখা উচিত, প্রথম ধারকের প্রথম পাদটি যদি প্লাস কিউ আধান লাভ করে তড়িৎ উৎস থেকে ফুললি চার্জ অবস্থায়, তবে আবেশের ফলে এই যে প্রথম ধারকের প্রথম পাদটি যখন আবেশ ঘটাবে দ্বিতীয় পাদের সঙ্গে, দ্বিতীয় পাদ আর দ্বিতীয় ধারকের প্রথম পাদ এরা পরস্পর সংযুক্ত থাকার জন্য এটা তখন একটাই পরিবাহী হিসেবে কাজ করবে। অর্থাৎ প্লাস কিউ আধান আবেশের ফলে যদি এই পাদ যদি মাইনাস কিউ আধানের সৃষ্টি করে তড়িৎ আবেশের জন্য, তাহলে অবশ্যই দূরবর্তী প্রান্তে আবার প্লাস কিউ আধানের সৃষ্টি হবে। সেই প্লাস কিউ যদি আবার এখানে আবেশের সৃষ্টি করে, তাহলে এই পাদে আসবে মাইনাস কিউ, তো এই পাদে আসবে প্লাস কিউ, তড়িৎ আবেশের জন্যই এটা আসবে মাইনাস কিউ। অর্থাৎ ওভারঅল প্রথম ধারকের আধান হবে প্লাস কিউ, দ্বিতীয় ধারকের আধান হবে প্লাস কিউ, তৃতীয় ধারকের আধান হবে প্লাস কিউ। অর্থাৎ জেনে রাখা উচিত প্রতিটি ধারকের মধ্য দিয়ে সঞ্চালিত আধানের পরিমাণ একই থাকে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এমনকি আমি যদি বলি পুরো ব্যবস্থাটি তড়িৎ কোষ থেকে যে আধান নিয়েছে সেটা কত, পুরো ব্যবস্থাটি যে আধান নিয়েছে সেটা হলো শেষ পাদ আর এই পাদ নিয়ে মোট আধান নিয়েছে আলটিমেট প্লাস কিউ। অর্থাৎ সমবায়টির গৃহীত মোট আধান আবার প্লাস কিউ আধানটা সঞ্চালিত হয়েছে, কিন্তু আলটিমেট তড়িৎ উৎস থেকে গৃহীত মোট আধান কত, প্লাস কিউ। বাকিটা মধ্যবর্তী স্থানের আধানটা তড়িৎ আবেশের ফল। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রথম ধারকের আধান যদি হয় কিউ, ধারকত্ব যদি হয় C1, তাহলে আমি বলতেই পারি প্রথম ধারকটির দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ ধারকটির যে বিভব আর কি যদি বলি V1, তাহলে V1 ইকুয়ালস টু হবে Q/C1, এটা হলো প্রথম ধারকের বিভব। দ্বিতীয় ধারকের বিভব হবে V2 সমান, যদি এটার বিভব হয় V2 সেটা হবে Q/C2। তৃতীয় ধারকের বিভব যদি হয় V3, তো সেটা হবে Q/C3। এই দুই পাদের মধ্যে বিভব পার্থক্য V1 মানে একটি একক ধনাত্মক আধানকে এই পাদ থেকে এই পাতে আনতে কৃতকার্য V1, সেটা এত। এই পাদ থেকে এই পাতে আনতে কৃতকার্য V2, এই পাদ থেকে এই পাতে আনতে কৃতকার্য V3। অর্থাৎ আমি যদি বলি
সমবায়টির এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে মোট কৃতকার্য কত? এটা হলো সমবায়টির দুই প্রান্তের বিভব প্রভেদ ভি, সেটা আর কিছুই নয়, V1 প্লাস V2 প্লাস V3। যে দাঁড়াচ্ছে তাহলে ভি ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। এখান থেকেই বলছি V1 যদি হয় কিউ বাই C1, কিউ বাই C2 আর কিউ বাই C3, V2 আর V3, ওভারঅল কিউ কমন গিয়ে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এই হলো সমবায়টির দুই প্রান্তের বিভব, অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি এর রাশিমালা হলো এটা। এই 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। হ্যাঁ, এখন যে কোনো সমবায় আসা মানে তার তুল্য একটা বিষয় ভাবতেই হয়। যদি বলে এই সমবায়টির তুল্য ধারকত্ব কী বা তুল্য ধারক আমি কোনটাকে বলবো, তাহলে আমি এইভাবে ভাববো যে এ আর বি বিন্দুর মাঝখানে পুরো সমবায়টিকে তুলে দিয়ে তার পরিবর্তে একটাই ধারক বসাও, যে ধারকটি এই সমবায়টির পরিবর্তে ব্যবহার করা যাবে। তখন এই ধারকটিকে আমরা বলবো এই সমবায়টির তুল্য ধারক, এবং তার যে ধারকত্ব সেটার নাম তুল্য ধারকত্ব। এটা এ বিন্দু বি বিন্দু। হ্যাঁ, বিভব পার্থক্য সর্বদা বিন্দু দ্বয়ের উপর নির্ভরশীল, কিন্তু কখনোই পথের উপর নির্ভরশীল না। এটা আমরা জেনেছিলাম বিভবের চ্যাপ্টারে। এ আর বি বিন্দুর মধ্যে বিভব একই রেখে সেই বিভবের মধ্যেই যদি এমন একটি ধারককে বসানো হয়, যদি তার ধারকত্ব হয় সিএস, এবং যদি দেখা যায় যে এমন যে ওই উক্ত তড়িৎকোষ্ঠীর সঙ্গে একে যুক্ত করার ফলেই এর সঞ্চিত আধান ঠিক ওই কিউ পরিমাণেই হয়, বা ধারকটির আধান হয় কিউ। অর্থাৎ আমি বলছি সমবায়টির পরিবর্তে যদি এমন একটি ধারক নেওয়া হয়, দেখা যায় যে সমবায়টি উৎস থেকে যে আধান গ্রহণ করেছে কিউ, শুধু একটি মাত্র ধারক যদি সেই আধানই উৎস থেকে গ্রহণ করে, তবে এই বিশেষ ধারকটি হলো সমবায়টি তুল্য ধারক। অর্থাৎ তুল্য ধারকের ক্ষেত্রে ভি সমান সমান, যেহেতু এ আর বি বিন্দুর বিভব প্রভেদ ভি, এখানে ধারকটির আধান কিউ, তাহলে ভি ইকুয়ালস টু হবে কিউ বাই সিএস। অর্থাৎ আমি যদি 1 আর 2 তুলনা করি, 1 নম্বর সমীকরণটি হলো সমবায়টির সমীকরণ, আর 2 নম্বর সমীকরণটি হলো সমবায়টির যে তুল্য যে ধারকটি আছে তার সমীকরণ, যেখানে সিএস হলো তুল্য ধারকটি ধারকত্ব, অর্থাৎ সমবায়টি তুল্য ধারকত্ব। এখানে 1 আর 2 তুলনা করে বলাই যায় 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাই যে শ্রেণী সমবায়ে C1, C2 ও C3 ধারকত্ব বিশিষ্ট 3টি ধারক যদি যুক্ত থাকে এবং তাদের যদি তুল্য ধারকত্ব CS হয়, তবে 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। অর্থাৎ রোধের সমান্তরাল সমবায়ের যে সমীকরণটি ধারকের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সেই চেহারাই দাঁড়ায়। হ্যাঁ, তবে এখানে জেনে রাখা উচিত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই ধারকটি এই অর্থেও তুল্য যে এই সমবায়টি উৎস থেকে যে আধান গ্রহণ করেছে তার ফলে তার মধ্যে যে সঞ্চিত স্থিতিশক্তি ও তড়িৎ স্থিতিশক্তি যা আছে, এরও সঞ্চিত স্থিতিশক্তি তাই। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তুল্য একটা শ্রেণী সমবায়ের 3টি ধারক দেওয়া আছে, সমবায়টির মোট সঞ্চিত শক্তির রাশিমালা বের করো, কেউ যদি তুল্য ধারকত্ব বের করে নিয়ে বা তুল্য ধারকটিকে দেখিয়ে দিয়ে তার সঞ্চিত শক্তি বের করে, একই রেজাল্ট। হ্যাঁ, এখানে জানিয়ে রাখছি তুল্য ধারকের যে আধান থাকে কিউ, সেটা হলো সিএস ইন্টু ভি। তুল্য ধারকের যে আধান কিউ ইকুয়ালস টু সিএস ইন্টু ভি, সেই আধানটাই প্রথম ধারকের আধান C1 ইন্টু V1, সেটাই দ্বিতীয় ধারকের আধান C2 ইন্টু V2, সেটাই তৃতীয় ধারকের আধান C3 ইন্টু V3। অর্থাৎ আমাকে যদি বলা হয় শ্রেণী সমবায়ে 3টি ধারক দেওয়া আছে, দ্বিতীয় ধারকটির আধান নির্ণয় করো, কেউ যদি তুল্য ধারকটি আধান বের করে বলে যে এটাই দ্বিতীয় ধারকের আধান, তাতে ভুল নেই, ওটাই প্রথমের, ওটাই তৃতীয়টার। হ্যাঁ, তবে বিভব হিসাব করলে কিউ/C1, কিউ/C2, কিউ/CS, কিউ/C3 এইভাবে চলবে। নেক্সট আসছি ধারকের সমান্তরাল সমবায়।
হ্যাঁ, এবার ধরে যদি এমনভাবে লাগানো হয় যে তিনখানা ধারক আমি নিলাম, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধারকের প্রথম পাতগুলি এরা একটি বিন্দুতে কানেক্টেড এবং দ্বিতীয় পাতগুলি আরেকটা বিন্দুতে কানেক্টেড। এই বিশেষ সংযোগ সমান্তরাল সমবায় নামে পরিচিত। হ্যাঁ, পুরো সমবায়টি এ আর বি বিন্দুর মধ্যে সংযুক্ত। ধরে নিচ্ছে ধারক তিনটে ধারকত্ব C1 C2 ও C3। চার্জিং বর্তনী হিসেবে একটি তড়িতের উৎস লাগিয়ে দিলাম, তো তার ভি ভোল্টের একটি ব্যাটারি। হ্যাঁ, এখানে বলাই যায় ভি ভোল্টের ব্যাটারিটি এ আর বি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ প্রদান করেছে সেটা হলো ভি। অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি যদি হয়, তাহলে আমি বলতেই পারি এই ধারকটি এ আর বি বিন্দুর মাঝখানে যুক্ত, অর্থাৎ এই বিভব প্রভেদ ভি। এই ধারকটি এ আর বি বিন্দুর মাঝখানে যুক্ত, এটারও বিভব প্রভেদ ভি, এটারও বিভব প্রভেদ ভি। অর্থাৎ সমান্তরাল সমবায়ে বলা যেতে পারে প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ ভি সেটা হলো কনস্ট্যান্ট। যেখানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ছিল প্রতিটি ধারকের আধান কনস্ট্যান্ট, এখানে কিউ কনস্ট্যান্ট, আর সমান্তরাল সমবায়ে ভি কনস্ট্যান্ট। তাহলে আমি যদি বলি যে এখানে প্রথম ধারকের প্রথম পাতটি ধনাত্মক আধান লাভ করেছে Q1, দ্বিতীয়টা Q2, তৃতীয়টা যদি Q3 হয়, তাহলে এখানে বলা যেতে পারে Q1টা হবে C1V, প্রথম ধারকের আধান হবে Q1 হবে C1V, দ্বিতীয় ধারকের আধান হবে Q2 সমান সমান সেটা হবে C2 ইন্টু ভি। কোনো সন্দেহ হয়নি, কারণ সবারই বিভব প্রভেদ সেম। তৃতীয় ধারকের আধান হবে C3 ইন্টু ভি। আমি যদি বলি এক্ষেত্রে সমবায়টির দ্বারা গৃহীত মোট আধান কত, কোনো সন্দেহ নেই সমবায়টির দ্বারা গৃহীত মোট আধান Q1 প্লাস Q2 প্লাস Q3, বরং সেটা তিনটা দিকে বণ্টিত হয়েছে ব্যাটারি থেকে এসে। সমবায়টির গৃহীত মোট আধান Q1 প্লাস Q2 প্লাস Q3, C1 প্লাস C2 প্লাস C3 ইন্টু ভি, এটা দিলাম সমবায়টির ইকুয়েশন। ঠিক একইভাবে যদি তুল্যের কথা বলি, যে এ আর বি বিন্দুর মাঝখানে পুরো সমবায়টিকে তুলে দিয়ে তার পরিবর্তে একটাই ধারক নিয়ে আসা হলো, অর্থাৎ ভি বিভব প্রভেদেই এমন একটি ধারক রেখেছি, ধরে না তার ধারকত্ব হলো সিপি, সি প্যারালাল জন্য। এবং যদি এই ধারকটি তিনটি ধারক যে আধান গ্রহণ করেছে তড়িৎকোষ থেকে, ও যদি সেই তড়িৎকোষ থেকে একই আধান গ্রহণ করে, তবে বলা যায় এই বিশেষ ধারকটি হলো সমবায়টি তুল্য ধারক, এবং তার ধারকত্ব সিপি হলো সমবায়টি তুল্য ধারকত্ব, অর্থাৎ এর গৃহীত আধান কিউ। তিনজনে মিলে গ্রহণ করেছিল কিউ, একাই করবে কিউ, ভি বিভব প্রভেদেই। অর্থাৎ তুল্য ধারকটির ক্ষেত্রে গৃহীত মোট আধান হবে কিউ ইকুয়ালস টু সিপি ইন্টু ভি, এটা 2 নম্বর ইকুয়েশন। অর্থাৎ কম্পেয়ার করে বলাই যায় সিপি সমান সমান C1 প্লাস C2 প্লাস C3, এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সমান। অর্থাৎ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রতিটি ধারকের আধান বের করতে হলে শুধু একটা ধারকের আধান বের করলেই চলবে না, প্রত্যেকটা ধারকের আধান পৃথক পৃথকভাবে বের করতে হবে, বরং ওখানে ভিটা হলো কনস্ট্যান্ট, ভিটাকে বের করতে হবে যেভাবে। বরং এখানে যদি তুল্যটার আধান দেওয়া থাকে তাহলে ভি টেকনিক্যালি বের করে নিয়ে, ভি মানে হলো কিউ বাই সিপি, বের করে নিয়ে তারপর তোমাকে ভিত সাহায্যে Q1 Q2 Q3 বের করতে হবে। এই হলো সমান্তরাল সমবায়ের কেস। হয়তো সব কিছু এখানে বোঝানো গেল না, যাই হোক আরও ধারকত্বের দু একটা ছোটো ছোটো বিষয় বাকি আছে, আমরা পরে আলোচনা করব।